প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় এবিটিএ টেস্ট পেপার 2021 পেজ নাম্বার 32। তো প্রথমেই পার্ট এ সম্পর্কে আমরা আলোচনা করব। তো পার্ট এতে প্রথম কোশ্চেন বা প্রথম প্রশ্ন একের দেখো, 1 কেজি জলে কি পরিমাণ কেসিএল যোগ করলে দ্রবণের হিমাঙ্ক 2 হ্রাস পাবে। এখানে কেএফ জলের পরিমাণটা দেওয়া আছে 1.86 কিলো কেজি কেলভিন কেজি পার মোল। ঠিক আছে, উত্তরটা কী হবে? তো আমাদের এখানে ধরে নিতে হবে যে ডাব্লিউ গ্রাম পরিমাণ কেসিএল যোগ করা হলো। ঠিক আছে, আর আমরা এখানে যে প্রশ্নে দেওয়া আছে যে ডেল টিএফ হিমাঙ্কের যে অবনমন সেটা দেওয়া আছে 2K। তাহলে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা কি পাই যে ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ এম, যেখানে এমটা হচ্ছে কি মোলারিটি। এখানে এম সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই 18 কেন করা হলো, 18 কেন করা হলো, কারণ হচ্ছে জলের আণবিক ভর হচ্ছে 18 গণিত আমাদের এখানে করতে হবে 74.5। ঠিক আছে, কেসিএল এর আণবিক যে ভর করলাম, করার পর এই যে এম এর মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর প্রশ্ন অনুসারে যে কেএফ এর মানও দেওয়া আছে এবং যে ডেল টিএফ এর মানও দেওয়া আছে। সবকটা মান বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এইখান থেকে আননোন হিসেবে ডাব্লিউটা বের করে নিতে হবে। তাহলে ডাব্লিউর পরিমাণটা যদি আমরা বের করি তাহলে আমরা পাবো 1.49 গ্রাম, অর্থাৎ 1 কেজি জলে 1.49 গ্রাম কেসিএল যোগ করলে দ্রবণের হিমাঙ্ক 2K হ্রাস পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? অথবাটা দেখো যে একটি শুষ্ক কিশমিশ দানাকে জলে রাখলে যে ফুলে ওঠে, কিন্তু ওই ফোলা দানাকে যদি আমরা NaCl দ্রবণে রাখা হয় তাহলে তা আবার চুপসে যায় কেন? এর কারণটা কি? দেখো, কিশমিশের দানা বা আবরণ যেটাই বলি না কেন, সেই যে কিশমিশের দানা বা কিশমিশ তার যে আবরণ, সেই আবরণটা কিন্তু একটা অর্ধবেধ পর্দার মতো কাজ করে। তাই দানাটিকে জলে যখন আমরা রাখছি, জলে স্বতঃস্ফূর্তভাবে কিশমিশ দানার অভ্যন্তরে প্রবেশ করে ওই অর্ধবেধ পর্দার মধ্য দিয়ে, ফলে দানাটি যে স্থিত হয়ে ওঠে। অন্যদিকে NaCl যে দ্রবণে রাখলে যে দানাটি চুপসে যায়, এর কারণটা কি? দানা থেকে জল বেরিয়ে যায় তাই চুপসে যায়। এর কারণ হলো দানার যে যে আমরা কিশমিশ দানাটা নিয়েছি সেই দানার মধ্যে রসের গাঢ়ত্ব NaCl দ্রবণের গাঢ়ত্ব অপেক্ষা কম হয়, ফলে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে অর্ধবেধ পর্দার মধ্য দিয়ে বেশি গাঢ়ত্বের দ্রবণে বেরিয়ে আসে। ঠিক আছে, রসগুলো। তাই কিশমিশ আর জল যখন আমরা মিশিয়ে দিচ্ছি তখন কিন্তু কিশমিশের দানাটা ফুলে ওঠে। আবার কিশমিশ আর NaCl দ্রবণ যদি আমরা রেখে দিই তখন কিন্তু ওই কিশমিশের দানায় যে রস তা কিন্তু তোমার হচ্ছে NaCl দ্রবণের দিকে বেরিয়ে যায়, তখন যে স্ফীত কিশমিশ চুপসে যাবে। বোঝা গেল? এরপর বি এর প্রশ্নটা দেখো যে ঝিল্লি বিশ্লেষণ কি এবং এর একটি প্রয়োগ লিখো। তোমরা ছায়ার বইতে পেজ নাম্বার 297 বা 98 দেখে নেবে, ওটা আছে। বা যদি কারো কাছে সাতরা থাকে তাহলে পেজ নাম্বার 260 দেখলে তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। আর নতুন করে বলছি না, এটা কিন্তু পূর্বের ভিডিওতেও দেওয়া আছে। যদি দেখার ইচ্ছে হয় ডিসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্টটা দেওয়া থাকবে, প্লেলিস্টের লিঙ্ক সেইখান থেকে কিন্তু পূর্বের ভিডিও দেখতে পারো। ওকে, সি এর প্রশ্নটা দেখো, Na2HPO3 যে লবণটি নর্মাল প্রকৃতির অথচ Na2HPO4 একটি বাই লবণ কেন? এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাখ্যাটা এভাবে হবে। Na2HPO3 লবণটি উৎপন্ন হয় দ্বিক্ষারীয় অ্যাসিড H3PO3 থেকে এবং এর সম্পূর্ণ প্রশমনের ফলেই কিন্তু আমরা Na2HPO3 পাই। তো এক্ষেত্রে অণুতে উপস্থিত হাইড্রোজেন যে পরমাণু, সেই পরমাণুটি OH বন্ধনে আবদ্ধ না থেকে সরাসরি কিন্তু কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণু P এর সঙ্গে যুক্ত থাকায় Na2HPO3 কে একটি নর্মাল প্রকৃতির দ্রবণ বা প্রশম লবণ আমরা বলে থাকি। তাহলে এখানে আমরা কি বললাম যে হাইড্রোজেন H পরমাণু ডাইরেক্টলি যুক্ত থাকবে ফসফরাসের সঙ্গে। ঠিক আছে, কিন্তু Na2HPO4 লবণটি উৎপন্ন হয়
ত্রিক্ষারীয় অ্যাসিড H3PO4 এর আংশিক প্রশমনে, তাই Na2HPO4 এর উপস্থিত যে হাইড্রোজেন পরমাণুটি প্রতিস্থাপনযোগ্য, অর্থাৎ Na2HPO4 অণুতে একটি OH বন্ধন বর্তমান থাকবে। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, Na2HPO4 এ উপস্থিত থাকবে একটা হাইড্রোজেন পরমাণু যা প্রতিস্থাপনযোগ্য। তাহলে প্রতিস্থাপনযোগ্য হলে কিন্তু সে হাইড্রোজেন পরমাণুটি ডাইরেক্টলি ফসফরাসের সঙ্গে যুক্ত থাকবে না, তা কিন্তু OH এর সঙ্গে যুক্ত হয়ে বন্ধন করে তারপর যুক্ত থাকবে। ঠিক আছে, তাই Na2HPO4 যে ডাই অ্যাসিটিক লবণ বা বাই লবণ বলা হয়। বোঝা গেল? দেখো সময় কম, অল্প সময় বেশি করতে হবে, তাই বিস্তারিত কিন্তু বলছি না, উত্তরটাই শুধুমাত্র বলে যাচ্ছি। অথবাটা দেখো, PCl5 যৌগটি পাওয়া যায় কিন্তু NCl5 সম্ভব নয় কেন? এটা আমি যেভাবে লিখতে হয় পরীক্ষায় সেইভাবেই লিখেছি ঠিকই, কিন্তু এর মধ্যে কথা হচ্ছে দেখো, ফসফরাস আর নাইট্রোজেন এরা কিন্তু একই ফ্যামিলিতে বিলং করে। এদের আমরা 15 নম্বর পিরিয়ডিক শ্রেণীতে আমরা রেখেছি, পিরিয়ডিক শ্রেণীতে স্থান রয়েছে। সেইখান থেকে আমরা এদের ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে জানি। এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ফসফরাসের হচ্ছে 3s2 3p3 আর হচ্ছে 3d0 থাকে, অর্থাৎ এমটি ডি অরবিটাল থাকবে। কিন্তু নাইট্রোজেনের 2s2 2p3 এর কিন্তু ডি অরবিটাল এমটি থাকবে না, অর্থাৎ ফাঁকা ডি অরবিটাল থাকবে না। ফলে ফাঁকা ডি অরবিটাল যদি না থাকে তাহলে কিন্তু এদের যে তোমার হাইব্রিডাইজেশন sp3d কখনোই হতে পারে না। কিন্তু PCl5 এর ক্ষেত্রে পরমাণুর সংকরায়ন যদি আমরা দেখি, তা কিন্তু sp3d যেখানে উপস্থিত স্তরে, উদ্দীপ্ত স্তরে অর্থাৎ এক্সাইটেড স্টেটে যে 3s কক্ষকে যে একটা ইলেকট্রনের জোড় থাকবে, সেই জোড়টা ভেঙে গিয়ে 3d কক্ষে স্থানান্তরিত হয় একটি ইলেকট্রন, ফলে 5টি ক্লোরিন পরমাণু সাথে বন্ধন গঠন করতে পারে। কিন্তু NCl5 এর ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর কোনো ফাঁকা ডি কক্ষ না থাকার জন্য 3s কক্ষের ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা কোনো থাকে না। ফলে স্থানান্তরিত যদি না হয় তাহলে 3s অরবিটালেই দুটো ইলেকট্রন পেয়ার অফ অবস্থায় থাকবে। তাই 3টি সর্বোচ্চ ক্লোরিন পরমাণুর সাথে কিন্তু যুক্ত হয়ে NCl3 রূপে অবস্থান করতে পারে। এরা কিন্তু NCl5 উৎপন্ন করতে পারে না। এদের স্ট্রাকচারগুলো আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। বোঝা গেল? মেনলি ডি অরবিটাল ফাঁকা নেই নাইট্রোজেনের ক্ষেত্রে, তাই কিন্তু এই ঘটনা। ওকে, দেখো এরপরে আসছি D8টা IUPAC নামকরণ করতে বলেছে, যে PTNH3 আর যে PTCl6 এই সংকেতটা দেওয়া আছে, তার যে নামকরণ কিন্তু আমাদের যে করতে হবে। আর একটা সংকেত লেখানো আছে যেটা হচ্ছে ক্লোরোডো 20 ইথিলিন ডায়ামিন কোবাল্ট 4 সালফেট। তো প্রথম যেটা দেওয়া আছে কমপ্লেক্স যৌগ, তার IUPAC নামটা হয়ে যাবে টেট্রাঅ্যামিন প্লাটিনাম 2 হেক্সাক্লোরিডো প্লাটিনেট 4। আরও একবার বলছি, টেট্রাঅ্যামিন প্লাটিনাম 2 হেক্সাক্লোরিডো প্লাটিনেট 4। ঠিক আছে, এটা হচ্ছে 2 প্লাটিনাম 2 হবে জারণ সংখ্যা, আর প্লাটিনেটের ক্ষেত্রে হচ্ছে তোমার দ্বিতীয়টার ক্ষেত্রে জারণ সংখ্যা 4। তারপরে দেখো সংকেত লিখতে বলেছে ডাইক্লোরিডো 20 ইথিলিন ডায়ামিন কোবাল্ট 4 সালফেট। এর সংকেতটা কি হবে? COCl2 EN এর হোল 2। এখানে EN বলতে ইথিলিন ডায়ামিন। ঠিক আছে, তারপর থার্ড ব্র্যাকেট SO4 হয়। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে আসছে পেপটাইড বন্ধন কাকে বলে, উদাহরণ দাও। অ্যামিনো অ্যাসিডের দুটি অণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং তখন একটি অণুর যে অ্যাসিডিক গ্রুপ COOH গ্রুপ অপর যে অণু, সেই অণুর তোমার হচ্ছে NH2 গ্রুপের সঙ্গে বিক্রিয়া করে CONH বন্ধন সৃষ্টি করে। এই যে CONH বন্ধন, তাকে আমরা পেপটাইড বন্ধন বলি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা অ্যামিনো অ্যাসিড নিয়েছি, আর একটা অ্যামিনো অ্যাসিড নিয়েছি। একটা অ্যামিনো অ্যাসিডের COOH আর একটা অ্যামিনো অ্যাসিডের NH2 গ্রুপ।
তো এইখানে এই যে অংশ, এখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাওয়ার পর যে বন্ধনটা সৃষ্টি হলো C++O NH, এটাকে আমরা পেপটাইড বন্ধন হিসেবে বলি। ক্লিয়ার হলো? এরপর অথবাটা দেখো, অথবা এক, যে প্রোটিনের ডিনেচারেশনটা কি। দেখো, জৈবিক তত্ত্বের উপস্থিতিতে প্রত্যেকটি প্রোটিনের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনাকৃতি এবং নির্দিষ্ট জৈবিক সক্রিয়তা কিন্তু বর্তমান থাকে। এই প্রোটিনকেই আমরা নেটিভ প্রোটিন বলি। ঠিক আছে, আরও একবার বলছি যে জৈবিক তন্ত্রে উপস্থিত প্রত্যেকটি প্রোটিনের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনাকৃতি ও নির্দিষ্ট জৈবিক সক্রিয়তা বর্তমান থাকে, এই প্রোটিনকে আমরা নেটিভ প্রোটিন বলবো। ঠিক আছে, যদি কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতায় পরিবর্তনের মতো কোনো ভৌত পরিবর্তন ঘটানো যায় বা পিএইচের মতো কোনো পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন যদি ঘটানো যায় বা ইউভি রশ্মির সংস্পর্শে আনলে প্রোটিনের যে হেলিক্সগুলি থাকে, অর্থাৎ পেঁচানো যে ভাঁজগুলো থাকে, সেই বর্তুলাকার প্রোটিনের প্রোটিন তন্তুময় প্রোটিনে পরিণত হয়। বর্তুলাকার যে পেঁচানো যে প্রোটিনগুলো, সেই হেলিক্স পেঁচানো ভাঁজগুলো সেগুলো খুলে যাবে, খুলে গিয়ে তা কিন্তু তন্তুময় প্রোটিনে পরিণত হয়, যা কিন্তু জলে অদ্রাব্য এবং তঞ্চিত হয়। এই প্রোটিনের আগের যে গঠনাকৃতি, সেই গঠনাকৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা কিন্তু প্রোটিনের ডিনেচারেশন হিসেবে বলি। ঠিক আছে, এটা বইয়ে আছে, তোমরা দেখে নেবে আরও একবার। আমি দেখছি পিডিএফটা যদি দেওয়া যায় কিনা। ওকে, অ্যামিনো অ্যাসিডের সমতড়িৎ বিন্দু কাকে বলে? পিএইচের যে নির্দিষ্ট মানে কোনো অ্যামিনো অ্যাসিডের অণুগুলির তড়িৎ প্রশম দ্বিমেরুক যে আয়ন, অর্থাৎ জুইটার আয়ন অ্যামিনো অ্যাসিডের, তার রূপে অবস্থান করে এবং তড়িৎ প্রবাহ চালনা করলে তারা ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বারের দিকে গমন করে না। সেই নির্দিষ্ট পিএইচকেই আমরা কিন্তু ওই সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডের সমতড়িৎ বিন্দু বলবো। আরও একবার বলছি, পিএইচের যে নির্দিষ্ট মানে কোনো অ্যামিনো অ্যাসিডের অণুগুলি তড়িৎ প্রশম দ্বিমেরুক আয়ন জুইটার আয়ন, অর্থাৎ জুইটার আয়ন রূপে অবস্থান করে এবং তড়িৎ প্রবাহ যদি আমরা চালনা করি, তারা কিন্তু কোনোরূপ ক্যাথোড বা অ্যানোডের দিকে, তড়িৎদ্বারের দিকে গমন করবে না। সেই নির্দিষ্ট পিএইচকে সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডের কিন্তু আমরা সমতড়িৎ বিন্দু হিসেবে বলবো। ক্লিয়ার হলো? এরপর আসছি 2 এ, একেরটা, কেলাসাকার কঠিনগুলি অসমসারক প্রকৃতির হয়, ব্যাখ্যা করো। কেলাসাকার কঠিনগুলির কণাগুলি বিভিন্ন দিকে বিভিন্ন নির্দিষ্ট অবস্থানে সজ্জিত থাকে। আরও একবার বলছি যে কেলাসাকার কঠিনগুলির কণাগুলি বিভিন্ন দিকে বিভিন্ন নির্দিষ্ট অবস্থানে সজ্জিত থাকে। এই জন্য এদের কিছু ভৌত ধর্ম, যেমন তাপ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, প্রতিসারক ইত্যাদি, এই সমস্ত ধর্মগুলো সব দিক থেকে সমান হয় না। এই জন্য এরা অসমসারক প্রকৃতি বা অ্যানাইসোট্রপিক বলা হয়। যেমন অভ্রের আঘাত সহ্য করার ক্ষমতা বিভিন্ন দিক থেকে বিভিন্ন হয়। উল্লম্ব ঘাতে ভাঙে না, কিন্তু অনুভূমিক ঘাত যদি দেওয়া হয় তা কিন্তু ভেঙে যায়। বোঝা গেল তাহলে প্রশ্নের উত্তরটা উদাহরণ সহ? ক্লিয়ার? এরপরে দ্বিতীয়টা দেখো, এফি কেলাসে FCC ফেস সেন্টার কিউবিক প্রকৃতির, এর একক কোষে বাহুর দৈর্ঘ্য যে 287 PM হলে এর ঘনত্ব নির্ণয় করো। এখানে এফির আণবিক যে ভর 55.85 দেওয়া আছে। তাহলে আমাদের প্রয়োজনীয় সূত্রটাকে উত্তর করার জন্য আমরা জানি যে রো সমান m/z ডিভাইডেড বাই na ইন্টু AQ। এখানে এম এর মান যেটা দেওয়া আছে 55.85 আর এর মানটা দেওয়া আছে 287 PM। তাকে সেই PM পিকোমিটারকে আমরা সেন্টিমিটারে করে নিয়েছি। আর এখানে এফসিসির ক্ষেত্রে জেড, অর্থাৎ যে কণার সংখ্যা তা কিন্তু 4, এফসিসি যেহেতু বলে দেওয়া আছে তাই জেড আমরা পেয়ে গেলাম 4। তো এইখান থেকে আমরা MZN আর হচ্ছে এর মান যদি বসিয়ে দিয়ে আমরা কিন্তু রোটা বের করতে পারবো। সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেটর মানটা বসিয়ে করে নেবে। ওকে, অথবাটা দেখো, Zn ও জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণ হলুদ হয় কেন?
তো যদি আমরা উত্তর করি যে কঠিন জিঙ্ক অক্সাইডের ক্লাসে জিঙ্ক Zn2+ হিসেবে অবস্থান করে এবং ZnO এর ক্লাসের মধ্যে একটি Zn2+ আয়ন তার যে ল্যাটিস বিন্দু থেকে অপসারিত হয়ে ক্লাসটির ইন্টারস্টিটিয়াল যে স্থান সেই স্থানে অবস্থান করবে এবং ফলস্বরূপ যে ফ্র্যাঙ্কেল যে ত্রুটির পরিলক্ষিত হয় এবং এই পরিস্থিতিতে ক্লাসের যে প্রসমতার জন্য ইলেকট্রন অপর কোনো একটা ইন্টারস্টিটিয়াল স্থানে অবস্থান করে এবং ইলেকট্রনের স্থানান্তরের জন্যই কিন্তু বর্ণের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে আমরা কি বললাম যে জিঙ্ক 2+ কোনো একটা ল্যাটিসের এই যে ল্যাটিস সেই ল্যাটিসে ইন্টারস্টিটিয়াল স্থানে অবস্থান করে, তার ফলস্বরূপ সামঞ্জস্য বজায় রাখার জন্য একটা ইলেকট্রন আরেকটা অন্য ইন্টারস্টিটিয়াল সাইডে অবস্থান করে, যার জন্য ইলেকট্রনের স্থানান্তর ঘটে। অর্থাৎ জিঙ্ক অক্সাইড যখন হিট দেব তখন Zn2+ দুটো ইলেকট্রন আর হচ্ছে হাফ O2 উৎপন্ন হয়। উত্তপ্ত অবস্থায় জিঙ্ক অক্সাইড অক্সিজেন পরিত্যাগ করে এবং বর্ণহীন জিঙ্ক অক্সাইড হলুদ বর্ণ ধারণ করে। এই জন্যই কিন্তু যখন আমরা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করি তা কিন্তু হলুদ বর্ণ ধারণ করবে। 2 নম্বর স্পেস ল্যাটিস কাকে বলে? কেলাসের মধ্যস্থ কণাগুলি যেমন অণু, পরমাণু বা আয়ন এগুলি যে যে স্থানে অবস্থান করে সেই স্থানগুলিকে বিন্দু দ্বারা চিহ্নিত করলে বিন্দুগুলির যে ত্রিমাত্রিক কাঠামো আমরা পাই সেই ত্রিমাত্রিক কাঠামোকে আমরা বলবো স্পেস ল্যাটিস। ঠিক আছে, কীরকমভাবে? যেমন একটা কিউব অঙ্কন করলাম, এই কিউবের প্রত্যেকটা হচ্ছে তোমার কর্নারে একটা করে অবস্থান করবে বা ফেস সেন্টারের ক্ষেত্রে ফেসে অবস্থান করবে। এই যে আমরা গঠন চিত্র দেখেছি রোম্বিক, সিম্পল কিউবিক, ফেস সেন্টার কিউবিক আর বডি সেন্টার কিউবিক, এইগুলো সবকটা কিন্তু স্পেস ল্যাটিস। ওকে, প্রশ্নটা দেখো বি এর 1-এরটা, নাইট্রিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণ 47.5% W/V, ঠিক আছে, ওয়েট বাই ভলিউম নাইট্রিক অ্যাসিড বর্তমান, দ্রবণটির নর্মালিটি কত? তাহলে 47.5% W/V নাইট্রিক অ্যাসিড দ্রবণে প্রতি 100 সেন্টিমিটার কিউব আয়তনে কিন্তু 47.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড বর্তমান থাকে। তাহলে নাইট্রিক অ্যাসিড যে হলো একটা একক্ষারীয় অ্যাসিড, তাই এর যে তোমার হচ্ছে আণবিক ভর, সেই আণবিক ভরকে আমরা 1 দিয়ে ভাগ করলেই কিন্তু তার তুল্যাঙ্ক ভার পাই। তাহলে 63/1 = 63, সেটা হয়ে যাবে তার নাইট্রিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, এরপর যে পরিমাণটা দেওয়া আছে নাইট্রিক অ্যাসিডের সেই সংখ্যাটিকে যদি আমরা এই তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের গ্রাম তুল্যাঙ্ক পেয়ে যায়। তাহলে নাইট্রিক অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্কটা আমরা বের করলাম 47.5 গ্রাম নাইট্রিক অ্যাসিডে। তাহলে দ্রবণের নর্মালিটি কত হবে? দ্রবণের নর্মালিটি হবে যে গ্রাম তুল্যাঙ্ক এলো সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করব এবং 1000 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের নর্মালিটিটা হয়ে যায় 7.54 নর্মাল। ওকে, এরপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, আইসোটোনিক দ্রবণ কাকে বলে? এটা কিন্তু আমরা পূর্বে ভিডিও করেছি, তোমরা প্রিভিয়াস ভিডিও দেখতে পারো। ছায়া টেস্ট পেপার এমন কি ABTA টেস্ট পেপারও করা হয়েছে, তার প্লে লিস্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। ওকে, সি এর 1-এরটা দেখো যে 100 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ অম্ল মিশ্রিত জলে পাঠালে STPতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? তো আমরা এখানে জানি যে প্রবাহিত তড়িৎ Q সমান কি জানি, I/T। I এটা হচ্ছে প্রবাহ মাত্রা আর Tটা সময়। তাহলে এখানে I আর T এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে সেই মানটা বসিয়ে দিলে আমরা Qর মানটা পেয়ে যাব। প্রবাহিত তড়িতের যে আধানটা সেটা পেয়ে যাবে, কোলম্বে পেয়ে যাচ্ছি। তাহলে 1000 যে কুলম্ব তড়িৎ চালনা করলে ক্যাথোডে মুক্ত হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত হবে? তাহলে 1000 কুলম্বকে আমরা 96,500 কুলম্ব দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, 1 কুলম্ব দিয়ে 1 ফ্যারাডে দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পরিমাণ পেয়ে যাচ্ছি, তাহলে সে পরিমাণটা হয়ে যাবে আমাদের গ্রাম। ঠিক আছে, এবারে STPতে আমরা কি জানি যে 2 গ্রাম হাইড্রোজেন এর আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে, আর যে পরিমাণটা বেরিয়েছে সেই পরিমাণ হাইড্রোজেনের আয়তন কত হবে সেটা করলেই কিন্তু আমরা পেয়ে যাব মোট আয়তনটি। ওকে, দ্বিতীয় প্রশ্নটা আসছি যে 98 কে উষ্ণতায় 0.20 m KCl দ্রবণে আপেক্ষিক পরিবাহিতা 0.025 সিমেন্স সেমি ইনভার্স, তো মোলার পরিবাহিতার মান কত হবে? ওকে, তাহলে এখানে প্রয়োজনীয় যে সূত্র সেই প্রয়োজনীয় সূত্রটা কি?
যে মোলার পরিবাহিতা যে ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1000/m, ঠিক আছে। এম এখানে দেওয়া আছে মোলারে 0.20, আর কাপ্পার মানটাও দেওয়া আছে আমাদের সিমেন্স সেকেন্ড সেন্টিমিটার ইনভার্সে। তাহলে এখানে আমাদের দুটো মান দেওয়া আছে, ঠিক আছে। এই মানগুলো যদি আমরা নির্ণয় যে মোলার পরিবাহিতা এখানে কে এর মান আর হচ্ছে এম এর মান বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, আর আমাদের এককটা হয়ে যাবে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। বোঝা গেল? খুব সোজা অঙ্ক ছিল। এখানে অথবাটা দেখো যে একটা যে কোষ গঠন দেওয়া আছে এবং তার যে কোষটা সেই কোষের যে অর্ধকোষগুলোর বিক্রিয়া সেগুলো লিখতে বলেছে এবং তাদের পার্টিকুলার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুর মানটা দেওয়া আছে কতকগুলোর, আর কতকগুলোর তার যে গাঢ়ত্ব সেটাও দেওয়া আছে 25 ডিগ্রি উষ্ণতাতে। তোমরা প্রশ্নটা ঠিক করে একটু পড়ে নেবে, ঠিক আছে। তারপর এখানে বলেছে যে তড়িৎ কোষে তড়িৎচালক বল নির্ণয় করো। তাহলে আমরা উত্তরটা কী করব, কোষটি যে কোষটা দেওয়া আছে সেই কোষটা আমরা আগে লিখে নেব। লিখে নিয়ে অ্যানোডের বিক্রিয়াটা দেখব। অ্যানোডের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে অ্যানোডের ক্ষেত্রে অক্সিডেশন ঘটবে, অর্থাৎ আয়রন 2+ থেকে আয়রন 3+ হবে, একটা ইলেকট্রন বর্জন করবে। ফলে এখানে আমাদের যেটা দেওয়া ছিল ভ্যালু দেখো, যে রিডাকশন পোটেনশিয়াল Fe3+ থেকে Fe2 সেটা দেওয়া ছিল +0.77। সেটাকে যখন আমরা উল্টে দেব অর্থাৎ অক্সিডেশন করব, তখন কিন্তু তার মান নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্যাথোডের যে বিক্রিয়া দেওয়া আছে সিলভার প্লাস থেকে সিলভার, তার মানটা দেওয়া হচ্ছে +0.80 ভোল্ট। এবারে কোষ বিক্রিয়াটা টোটালটা যদি দেখি আমরা, তাহলে Fe2+ Ag+ থেকে হচ্ছে Fe3+ Ag। এখানে যে সেল E0 সেল, অর্থাৎ যে কোষের যে তোমার হচ্ছে তোমার E0, সেই E0-র মানটা হয়ে যাবে এই দুটো যোগফল। এই দুটো যদি যোগ করি, একটা মাইনাস আছে একটা যে প্লাস আছে, তাহলে হয়ে যাবে 0.10 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা যে নার্নস্টের ইকুয়েশন দ্বারা যদি ওই কোষের তড়িৎচালক বল ই সেল দেখি, তাহলে ই সেল সমান E0 সেল মাইনাস RT/NF। এনটা কি হয়, ইলেকট্রন ট্রান্সফার করা হয়েছে, এখানে ইলেকট্রন ট্রান্সফার একটা হয়েছে, তাই এনটার মান 1 দিয়ে দিয়েছি। এলএন এবার হচ্ছে ডান দিকেরটা ডিভাইডেড বাই বাম দিকের কনসেন্ট্রেশন করে দিলাম, করে দিয়ে এখানে মানগুলো বসিয়ে দিলাম। আর এখানে RT/M মানে হচ্ছে 0.095 লগ Fe3+ ডিভাইডেড বাই Fe2+ ইন্টু Ag+। এর সবকটার মান যদি আমরা কনসেন্ট্রেশন বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে আমরা E0 সেল পাওয়ার পর টোটাল যে কোষের তড়িৎচালক বল ই সেল, তার মানটা হয়ে যায় আমাদের এত ভোল্ট। ক্লিয়ার হলো? এখানে ক্যালকুলেশন আর কিছু না, তোমাদের নার্নস ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, করে দিয়ে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো সব বসিয়ে দিলে আমরা ভোল্টে কিন্তু উত্তর পেয়ে যাব। ক্লিয়ার? ডি এর একটা দেখো, ভৌত রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য লিখো, এবং দ্বিতীয়টা হচ্ছে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝো তা লিখো। এটা কিন্তু তোমরা বই থেকে দেখে নেবে, এটা আর বলছি না, বারবার হয়েছে। তো তারপরের ইয়েরটা দেখো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং এর থেকে অর্ধজীবনকাল নির্ণয় করতে বলেছে আমাদের, ঠিক আছে। তোমরা সবাই এটা পারবে, নতুন কিছু না। যে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের যে গাঢ়ত্ব A0 ধরলাম, আর টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব A ধরলাম, তাহলে হার ধ্রুবক K হলে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, -del A সমান K ইন্টু ডিটি। সমাকলন যদি আমরা উভয় পক্ষে করি, তাহলে সমাকলন করার পর আমাদের কি আসবে, -A সমান KT প্লাস জেড। জেডটা এখানে কিন্তু সমাকলন ধ্রুবক, তার মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় করে বসাতে হবে। তাই আমরা প্রথমেই প্রাথমিক অবস্থা টি যখন 0 ছিল তখন যদি করি, তাহলে মাইনাস যে A0 সমান হয়ে যাবে জেড। তো জেডের মানটা আমরা পেয়ে যাব -A0, ঠিক আছে। এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব A0 - A সমান KT, আর এইখান থেকে K সমান হয়ে যাবে A0 - A ডিভাইডেড বাই T। এটাই হয়ে যাবে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। এরপর আমরা অর্ধজীবনকাল বের করতে হবে। অর্ধজীবনকালের ক্ষেত্রে আমরা কি জানি যে T সমান হাফ লাইফ হবে, T½ আর সেই ক্ষেত্রে এর যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু প্রাথমিক গাঢ়ত্ব A0-র অর্ধেক হয়। তাহলে A সমান হয়ে যাবে A0/2।
তারপর এখানে কে সমান আমরা কি বলতে পারি, আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণে বসিয়ে দেবো মানগুলো। কে সমান a0 মাইনাস a0/2 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে টি হাফ সমান হয়ে যাবে a0/2k। অর্থাৎ এখানে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল কিন্তু প্রাথমিক যে গাঢ়ত্ব তার সঙ্গে নির্ভরশীল, অর্থাৎ প্রারম্ভিক যে গাঢ়ত্ব সেই প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। অথবা এটা দেখো যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক সম্পূর্ণ হতে 40 মিনিট সময় লাগে, তাহলে 78% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ আয়ুর যে সমীকরণ আমরা জানি, সেই অর্ধ আয়ু হাফ লাইফ সমান 0.693/k। এখানে কিন্তু আমাদের দেওয়া আছে টি হাফটা 40 মিনিট, ঠিক আছে। তাহলে কে এর মানটা এইখান থেকে অর্ধ আয়ুর যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কে সমান হয়ে যাবে 0.693 ডিভাইডেড বাই 40 মিনিট ইনভার্স। এটা আমরা কে এর মান পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপর 78% সম্পূর্ণ হওয়া মানে প্রারম্ভিক যে গাঢ়ত্ব A0 তাকে আমরা 100 একক ধরে নিচ্ছি। তাহলে এখানে অবশিষ্টাংশটা কত হবে? অবশিষ্টাংশ হবে 100 মাইনাস 78, 78টা সম্পূর্ণ হয়েছে 78% পর্যন্ত, তাহলে অবশিষ্টাংশ হচ্ছে 22 একক হয়ে যায়। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলন সূত্র থেকে আমরা কি পাই যে টি সমান যে 2.303/k log A0/a। তাহলে a0/a এর মানটা যদি আমরা বসিয়ে দিলে কিন্তু আমরা টি এর মানটা পেয়ে যাব। টি এর মানটা কত পাবো? 87.41 মিনিট, ঠিক আছে। অর্থাৎ বলতে পারি যে 78% সম্পূর্ণ হতে 87 মিনিট 41 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? একটি ভগ্নাংশক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো ভগ্নাংশক্রম বিক্রিয়া একটা উদাহরণ দিচ্ছে, হাইড্রোজেন গ্যাস আর ব্রোমিন গ্যাস বিক্রিয়া করলে 2 অণু HBr গ্যাস উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ার হারটা যদি করি তাহলে এখানে হাইড্রোজেন যে 1 হবে তার ঘাতটা 1 হবে, আর ব্রোমিনের ঘাতটা কিন্তু হাফ হবে। ফলে এদের যদি বিক্রিয়ার ক্রম টোটাল করি, এখানে 1 আর এখানে হাফ, টোটাল যোগ করলে আমাদের পেয়ে যাব 3/2। এটা হয়ে যাবে ভগ্নাংশক্রম বিক্রিয়া। এক একটা দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রথমেরটাই ফেনলকে SOCl2 দিয়ে বিক্রিয়া করলে এ উৎপন্ন হবে। আমার মনে হচ্ছে এখানে ফেনল কিন্তু SOCl2 এর সাথে কোনোরূপ বিক্রিয়া করে না, মনে হচ্ছে এটা প্রিন্টিং কোনোভাবে মিস্টেক আছে। এখানে কিন্তু ফেনল না হয়ে যে সাইক্লোহেক্সেনের সঙ্গে তোমার OH থাকবে, তখন SOCl2 এর সাথে যদি বিক্রিয়া করি তাহলে এখানে OH-টা রিপ্লেস হয়ে যাবে ক্লোরিন দ্বারা, বোঝা গেল? আর SO2 আর HCl উৎপন্ন হয়। আর তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে ক্লোরিন আর যে আয়রন চূর্ণ দিয়ে বিক্রিয়া করতে হবে। এটা সিম্পলি তোমাদের বিক্রিয়া, এখানে FC বিক্রিয়া ঘটবে, সেটা কিন্তু তোমরা নিজেরা একটু করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো যে ক্লোরোবেঞ্জিনের সঙ্গে CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যদি বিক্রিয়া ঘটায়, এখানে কিন্তু মেজর আর মাইনর দুটো বিক্রিয়াত পদার্থ পাবো। মেজরটা হয়ে যাবে প্যারা পজিশনে, যখন অ্যাটাকটা হয় তখন কিন্তু মেজর প্রোডাক্টটা পাবো, আর অর্থ পজিশনে অ্যাটাক হলে তখন মাইনর প্রোডাক্ট পাবো। এটা কিন্তু ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, সেটা তোমরা কিন্তু জানো। আরও একবার, যেহেতু এই প্রশ্নটা এসেছে তাহলে তোমরা একটু এই ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটি আরেকবার পেজ উল্টে দেখে নেবে বই থেকে, তাহলে দেখবে আরও ভালো করে বুঝতে পারবে। দুইটা দেখো, লুকাস বিকারক কি, এর ব্যবহার উল্লেখ করো। লুকাস বিকারক হচ্ছে গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের যে মিশ্রণ, সেই মিশ্রণকে আমরা কিন্তু বলবো লুকাস বিকারক। এর ব্যবহার যদি দেখি, প্রাইমারি অ্যালকোহল লুকাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সাধারণ উষ্ণতাতে, তাই আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলের পৃথকীকরণের ক্ষেত্রে আমরা লুকাস রিয়েজেন্ট বা লুকাস বিকারক ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেহেতু প্রাইমারি তোমার হচ্ছে অ্যালকোহল লুকাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই লুকাস বিক্রিয়া থেকে আমরা কিন্তু প্রাইমারি অ্যালকোহলকে শনাক্তকরণ করে নিতে পারবো। ইথাইল অ্যাসিটেট হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কেন? দেখো হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেওয়ার যে শর্তটা রয়েছে, যে কিটোমিথাইল গ্রুপ বা আলফা হাইড্রোক্সি ইথাইল মূলক যদি অবস্থান করে এবং সেই মূলকটা যদি ডাইরেক্টলি, মানে সেই মূলকের যে কার্বন
সেই কার্বনটা যদি ডাইরেক্টলি কোনো হাইড্রোজেন বা কার্বনের সাথে যুক্ত থাকে তখনই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। যদি সেই মূলকের, এটা তো কিটোমিথাইল গ্রুপ, তো কিটোমিথাইল গ্রুপে যে কার্বন, এই কার্বনটা কিন্তু ডাইরেক্টলি অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, ফলে কিন্তু এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে না। সেই ব্যাপারটাই কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি। কি লিখেছি? কারণ ইথাইল অ্যাসিটোঅ্যাসিডের উপস্থিত কিটোমিথাইল গ্রুপের কার্বন পরমাণু সরাসরি অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে। যদি কার্বন পরমাণু সরাসরি হাইড্রোজেন বা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকতো অন্য, ঠিক আছে, তবে হ্যালোফর্ম বিক্রিয়ায় পজিটিভ টেস্ট দিত। ক্লিয়ার? এটা যদি আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা দেখবে হ্যালোফর্ম বিক্রিয়া লিখবে, তোমার প্লে লিস্টে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া একটা ভিডিও টোটাল করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিলে আরও ভালো বুঝতে পারবে। ব্রোমোবেনজিন থেকে ব্রোমিনকে অপসারণ করানোর জন্য করব কিভাবে? এক্ষেত্রে যে ব্রোমোবেনজিন থেকে এমজি ইথার যদি দিয়ে আমরা করি বিক্রিয়া ঘটায়, তাহলে কিন্তু গ্রিগনার বিকারক তৈরি হয়। তারপর তাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ করলে বেনজিন পেয়ে যাব আমরা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা অপসারণ ঘটাতে। জি এর একটা দেখো, ফেনলের সঙ্গে একটা কোনো কিছু দিতে হবে, দিয়ে হচ্ছে তোমাদের এই প্রোডাক্টটা হবে, তারপরে বি দিতে হবে, বি দিয়ে তারপরে এই প্রোডাক্ট এভাবে হবে। এখানে বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটা যে যে রিয়েজেন্টটা হবে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড NaOH, আর দ্বিতীয়ত হচ্ছে ডিল HCl দিতে হবে। দিলে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর তাতে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 দিয়ে উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমাদের এইখানে হচ্ছে তোমার এই প্রোডাক্টটা উৎপন্ন হবে। তারপর যদি আমরা সিটা ব্যবহার করি, যে মিথানল আর কনসেন্ট্রেট H2SO4 উত্তপ্ত করি, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা উৎপন্ন হয়। অর্থাৎ এ যেটা হবে, বি যেটা হবে, সি যেটা হবে তার সঙ্গে লিখে দিলাম। ওকে, পরিবর্তন করবে ইথানল থেকে প্রোপান টু অল। দেখো, ইথানল থেকে প্রোপান টু অল করার জন্য আমরা ইথানলে PCC আর হচ্ছে CH2Cl2 যদি দিই, তাহলে কিন্তু আমরা অ্যাসিটালডিহাইড পাই। তারপর সেইখানে আমরা গ্রিগনার রিয়েজেন্ট মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিব, দিয়ে তারপরে যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কিন্তু প্রোপান টু অল কিন্তু আমরা উৎপন্ন করতে পারি। এইভাবে কিন্তু রূপান্তরগুলো আমরা, দেখো এখানে ABCD এখানে অনেকগুলোই দেওয়া আছে। এখানে আমাদের যে উত্তরগুলো হবে সেই উত্তরগুলোই আমি জাস্ট একটু বলে দিচ্ছি। প্রথমে যেটা পাতন যদি ঘটায়, এর দাগে যেটা দেওয়া আছে, পাতন ঘটালে অ্যাসিটোন উৎপন্ন হয় আর ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তারপরে বিয়েটা যদি গাঢ় NaOH দ্বারা যদি আমরা বিক্রিয়া ঘটাই, এখানে CH2 মানে এখানে তোমার হচ্ছে ক্যানিজারও বিক্রিয়া ঘটবে, ঘটে গিয়ে একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ হয়ে যাবে CH2OH, আর একটা কিন্তু অ্যাসিডিক গ্রুপ হয়ে যাবে। তারপর 6 অণু যদি আমরা ফর্মালডিহাইড আর 4 অণু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে কিন্তু আমাদের হেক্সামিথিলিন যে টেট্রাঅ্যামিন ইউরোট্রপিন উৎপন্ন হয়। এটা হবে হেক্সামিথিলিন যে টেট্রাঅ্যামিন ইউরোট্রপিন, ঠিক আছে। ডিয়েটটা দেখো, বেঞ্জালডিহাইডে যদি KCN আর ইথানল দিয়ে হিট করি, তাহলে বেনজয়েন উৎপন্ন হবে। এটা বেনজয়েন কন্ডেনসেশন বিক্রিয়া, তাই এখানে বেনজয়েন উৎপন্ন হবে, ঠিক আছে। তারপরে দেখো কি ঘটে, সমীকরণ সহ লিখতে বলেছে। অ্যাসিটোন ও ফর্মালডিহাইডের মিশ্রণকে যদি 10% KOH দ্রবণ সহ যদি বিক্রিয়া ঘটায়, তাহলে প্রাপ্ত পদার্থকে আমরা আবার ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? প্রথমে আমরা 10% যে KOH দিয়ে যদি বিক্রিয়া ঘটায়, তখন প্রোডাক্ট হিসেবে এটা পেলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের যে একটা কন্ডেনসেশন বিক্রিয়া ঘটলো, কন্ডেনসেশন বিক্রিয়া ঘটার পর যে বিক্রিয়াত পদার্থ পেলাম, সেইটা আমরা যে অ্যালকোহল এবং তার সাথে সাথে কিটো গ্রুপও বর্তমান রয়েছে, তাকে যদি আমরা উত্তপ্ত করি ক্ষারীয় মাধ্যমে, তখন কিন্তু আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাব। ক্লিয়ার? সাইক্লোহেক্সাননকে অ্যাসিটিক অ্যাসিড মাধ্যমে সিলিলিয়াম অক্সাইড সহযোগে জারিত করা হলো। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে কিন্তু সাইক্লোহেক্সা 1,2 ডাইওন উৎপন্ন হয়। মানে এই যে তোমার অর্থ পজিশন দুটো আছে, দুটো পজিশনের মধ্যে একটাতে হচ্ছে আরও একটা কিটো গ্রুপ উৎপন্ন হবে, ঠিক আছে। তাই সাইক্লোহেক্সা যে 1,2 ডাইওন উৎপন্ন হবে। তারপরেরটা দেখো, যে তোমার মিথাইল সায়ানাইড আর মিথাইল আইসোসায়ানাইডকে রাসায়নিকভাবে কিভাবে আমরা পৃথক করতে পারি। তো মিথাইল সায়ানাইডকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ ঘটাই, তাহলে প্রাইমারি অ্যামিন পাবো। আবার
যদি মিথাইল আইসোসায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ ঘটায় তখন কিন্তু আমরা সেকেন্ডারি অ্যামিন পাবো। অর্থাৎ আইসোসায়ানাইডকে যদি আমরা বিজারণ ঘটাই সেকেন্ডারি অ্যামিন পাই, আর সায়ানাইডকে যদি বিজারিত ঘটাই তাহলে প্রাইমারি অ্যামিন পাই। তাহলে এখান থেকে আমরা পৃথকীকরণ করতে পারি। এই যে সমীকরণগুলি সম্পূর্ণ করতে বলছে, আমি উত্তরটাই করে দিলাম। নাইট্রোবেনজিনকে জিঙ্ক চূর্ণ জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা যদি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু ফিনাইল হাইড্রক্সিলিন অ্যামিন উৎপন্ন হয়, ঠিক আছে। আর যদি অ্যানিলিনকে CF3COH দ্বারা যদি আমরা বিক্রিয়া ঘটাই, অক্সিডেশন ঘটাই, তাহলে কিন্তু নাইট্রোবেনজিন পাই। আর যদি মেটা নাইট্রো 3 পজিশনে দেখো 1 আর 3 পজিশনে যে নাইট্রো গ্রুপ আছে, তো নাইট্রোবেনজিন 1,3 নাইট্রোবেনজিনকে যদি আমরা NH4 দ্বারা যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু একটা হচ্ছে NO2 গ্রুপ যে অ্যামিন গ্রুপে পরিণত হয়, NH2 গ্রুপে পরিণত হয়, ঠিক আছে। মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হবে। এরপর যদি আমরা নাইট্রোবেনজিনে অ্যামোনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ দিই তাহলে কিন্তু এটা কিন্তু তোমাদের অ্যামিন উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ।